Hello student, how are you? I'm Abul Kalam, Department of Chemistry head. Okay, already আমরা শুরু করেছিলাম চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5 এর দুটো ক্লাস হয়েছে, সেখানে আমরা ভ্যালেন্সি এবং ভ্যালেন্সি রিলেটেড জিনিসগুলো আমরা পড়িয়েছিলাম। তো সেখানে হাউ টু ক্যালকুলেট দ্য লেটেন্ট ভ্যালেন্সি এবং লেটেন্ট ভ্যালেন্সি পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। এবং লেটেন্ট ভ্যালেন্সির জন্য আমি আরেকটু তোমাদের রিভিউ করব, যেটা হলো যে হাউ টু ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার অ্যান্ড অ্যাক্টিভ ভ্যালেন্সি অলসো। ওকে, তো দেখা যাক আজকে আমরা একটু দেখি অ্যাক্টিভ ভ্যালেন্সি এবং লেটেন্ট ভ্যালেন্সি কিভাবে আমরা বের করি। তা আমি আবার লিখি লেটেন্ট ভ্যালেন্সি কি। আজকের টপিকস হলো লেটেন্ট ভ্যালেন্সি। লেটেন্ট ভ্যালেন্সি লেটেন্ট ভ্যালেন্সি হলো highest valency minus active valency। দেখো এখানে latent valency equals to highest valency minus active valency. That means if you want to know the latent valency of an element, then জানতে হবে ওই এলিমেন্টের highest valency কত এবং ওই এলিমেন্টের active valency কত, তাহলে আমরা latent valency বের করতে পারবো। আরেকটা বিষয় মনে রাখবা যে latent valency বের করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে হাইয়েস্ট ভ্যালেন্সি ওই এলিমেন্টের কত আর অ্যাক্টিভ ভ্যালেন্সি কোনো কম্পাউন্ডের কোনো এলিমেন্টের কত। আসলে লেটেন্ট ভ্যালেন্সি বের করতে বলা হয় কার, কোনো এলিমেন্টের কোনো কম্পাউন্ড থেকে, এটা মাথায় রাখবা। লেটেন্ট ভ্যালেন্সি বের করতে হয় কোনো এলিমেন্টের কম্পাউন্ড থেকে, অর্থাৎ একটা কম্পাউন্ডের কোনো এলিমেন্টের লেটেন্ট ভ্যালেন্সি কত। এখন প্রশ্ন হলো লেটেন্ট ভ্যালেন্সি মানে হলো দ্য ডিফারেন্সেস বিটুইন হাইয়েস্ট ভ্যালেন্সি অ্যান্ড অ্যাক্টিভ ভ্যালেন্সি। লেটেন্ট শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে থাকা, সুপ্ত, অর্থাৎ যেটা হিডেন, সে যে ভ্যালেন্সটা ইউজ করিনি। তাহলে একটা কম্পাউন্ড আমি যদি লিখি, মনে করো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সালফারের লেটেন্ট ভ্যালেন্সি বের করতে বলা হলো। তাহলে এই কম্পাউন্ডে সালফার কি পরিমাণ ভ্যালেন্স ইউজ করেছে আর কোনটা করিনি, যেটা ইউজ করিনি অর্থাৎ যেটা আমাদের হিডেন অবস্থায় আছে সেটাই বের করতে হবে। তাহলে তার হাইয়েস্ট ভ্যালেন্সি কত আমার জানতে হবে, আর এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি কত। কিন্তু প্রবলেম হলো যে এখানে হাইয়েস্ট ভ্যালেন্সি আমরা কতগুলো এলিমেন্টের আমি এখানে লিখছি হাইয়েস্ট ভ্যালেন্সি সেটা হলো সালফারের 6, কার্বনের 4, তারপরে ফসফরাসের 5, নাইট্রোজেনের 5, তারপরে আয়রন 3, কপার 2, lead 4, tin 4। মোটামুটি এইগুলো জানলেই হবে হাইয়েস্ট ভ্যালেন্সি। এটা কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এটার মুখস্থ ছাড়া বিকল্প নেই যে হাইয়েস্ট ভ্যালেন্সি কোনো এলিমেন্টসের, আর স্পেশালি এই কটা তোমার মুখস্থ রাখলেই হবে। এখন আসা যাক এই যে সালফারের অ্যাক্টিভ ভ্যালেন্সি আমরা কিভাবে বের করব। অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে গেলে আমাদের জানা লাগবে, আগে দেখে আসি তোমরা কতজন জয়েন করেছো, আর ঠিক মতো বোর্ড দেখা যায় কিনা আমাকে একটু জানাবে মাঝে মধ্যে। সবাইকে ঠিক মতো বোর্ড দেখতে পাচ্ছ? জুবাইর আর লোপামিস বোর্ড ঠিক মতো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন মাঝে মধ্যে। এখানে দেখো সালফারের যদি আমি অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে চাই, তাহলে অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে গেলে অক্সিডেশন নাম্বার জানা লাগবে। এখানে দুটো বিষয়, একটা হলো আমাদের অক্সিডেশন নাম্বার, আর একটা হলো আমাদের অ্যাক্টিভ ভ্যালেন্সি। অক্সিডেশন নাম্বার হলো
the number of charge of an atom, number of charge of an atom present in a compound, এটা তাহলে সেটা হতে পারে, এবং অক্সিডেশন নাম্বার অফ চার্জ সেটা হতে পারে চার্জ দুই ধরনের, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। তাই সেই ভ্যালুটা হতে পারে প্লাস ভ্যালু অর মাইনাস ভ্যালু হতে পারে। অক্সিডেশন নাম্বার সব সময় প্লাস ভ্যালু হতে পারে, মাইনাস ভ্যালু হতে পারে। কোনো এলিমেন্টের কম্পাউন্ডের অবশ্যই অক্সিডেশন নাম্বার থাকবে। দুটো জিনিস বললাম, কোনো এলিমেন্টের কোনো কম্পাউন্ডে অবশ্যই তার অক্সিডেশন নাম্বার থাকবে। সেটা হয় প্লাস হবে, প্লাস ভ্যালু হবে, হয়তো +5 হলো, +2 হলো, +3 হলো, অথবা মাইনাস ভ্যালু হবে। আরেকটা জিনিস হলো এটা ফ্র্যাকশনালও হতে পারে। এবার আসো, অ্যাক্টিভ ভ্যালেন্সি হবে ওই এলিমেন্টের শুধুমাত্র তার সংখ্যাটা, অর্থাৎ শুধু সেই নাম্বারটা। যেমন যদি কোনো এলিমেন্টের, মনে করো কোনো কম্পাউন্ডে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার যদি +2 হয়, তাহলে তার অ্যাক্টিভ ভ্যালেন্সি হবে শুধুমাত্র 2, সেখানে নাম্বার অফ চার্জ হবে না। কথা ক্লিয়ার? কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার হলো নাম্বার অফ চার্জ অফ অ্যান অ্যাটম, আর অ্যাক্টিভ ভ্যালেন্সি হবে শুধু সেই নাম্বারটা হবে অ্যাক্টিভ ভ্যালেন্সি। এখন আসা যাক, তাহলে অক্সিডেশন নাম্বার যদি কোনো এলিমেন্টের বের করতে পারি, তাহলে তার অবশ্যই অ্যাক্টিভ ভ্যালেন্সি আমরা জানতে পারবো। তোমরা এতটুকু বুঝছো কিনা দেখো। তাহলে লেটেন্ট ভ্যালেন্সি বের করতে গেলে আমাদের হাইয়েস্ট ভ্যালেন্সি মুখস্থ করে রাখতে হবে কোনো এলিমেন্টের, নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে চাই, তাহলে অবশ্যই তার অক্সিডেশন নাম্বার বের করতে হবে, আর অক্সিডেশন নাম্বারে যেটা আসবে সেটা সংখ্যাটাই হবে অ্যাক্টিভ ভ্যালেন্সি। তাহলে আমরা এখন অক্সিডেশন নাম্বার স্যার কিভাবে বের করব? আমরা তো জানলাম যে হাইয়েস্ট ভ্যালেন্সি মুখস্থ রাখলাম, কিন্তু অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে গেলে অক্সিডেশন নাম্বার বের করতে হয়। আর অক্সিডেশন নাম্বারটা আমরা কিভাবে বের করব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো আসা যাক, আমরা অক্সিডেশন নাম্বার কিভাবে বের করি সেটা একটু জেনে নিই। অক্সিডেশন নাম্বার, হাউ টু ফাইন্ড আউট the oxidation number of an element present in a compound. How to find out the oxidation number of an element present in a compound? Okay, দেখো, যদি অক্সিডেশন নাম্বার জানতে হয় তাহলে কতগুলো এলিমেন্টের স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বারের সাহায্যে আমরা কোনো আননোন এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বের করতে পারি। তাহলে we can find out the oxidation number of an element through the standard oxidation number of some element. প্লিজ তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, আমি মাঝে মধ্যে এসে দেখবো। তোমরা দেখতে পাচ্ছ বোর্ড? ক্লিয়ার? ওকে, we can find out the oxidation number of an element through the standard oxidation number of some elements. এখন স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বারগুলো কি আমি লিখছি, দেখো। স্ট্যান্ডার্ড oxidation number of some elements. যেমন দেখো, হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বার যদি কোনো কম্পাউন্ডে থাকে তাহলে হবে +1। অক্সিজেন যদি কোনো কম্পাউন্ডে থাকে তার অক্সিডেশন নাম্বার হলো -2। ক্লোরিন যদি কোনো কম্পাউন্ডে থাকে তার অক্সিডেশন নাম্বার -1। ফ্লোরিন যদি কোনো কম্পাউন্ডে থাকে তার অক্সিডেশন নাম্বার -1। সোডিয়াম যদি কোনো কম্পাউন্ডে থাকে তার অক্সিডেশন নাম্বার +1।
ম্যাগনেসিয়াম যদি কোনো কম্পাউন্ডে থাকে তার অক্সিডেশন নাম্বার +2, অ্যালুমিনিয়াম যদি কোনো কম্পাউন্ডে থাকে তার অক্সিডেশন নাম্বার +3, ক্যালসিয়াম যদি কোনো কম্পাউন্ডে থাকে অক্সিডেশন নাম্বার +2, পটাশিয়াম থাকলে +1। মোটামুটি এইগুলো মনে রাখলেই তুমি আননোন কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বের করতে পারো। তাহলে আমি আবার আসি, লেটেন্ট ভ্যালেন্সি কোনো এলিমেন্টের কোনো কম্পাউন্ড থেকে যদি বের করতে চাই তাহলে দুটো জিনিস লাগবে, হাইয়েস্ট ভ্যালেন্সি আর অ্যাক্টিভ ভ্যালেন্সি। তো হাইয়েস্ট ভ্যালেন্সি ওই এলিমেন্টের আমাদের মুখস্থ করা লাগবে। যেমন আমি কতগুলো এলিমেন্টের এখানে হাইয়েস্ট ভ্যালেন্সি লিখেছি, এইগুলো তোমরা মুখস্থ রাখবা। নাম্বার 2, ওই এলিমেন্টের আমাদের অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে হবে। তো অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে গেলে আমাদের অক্সিডেশন নাম্বার জানতে পারলে আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে পারি। সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কিভাবে দেখো, তাহলে এখন স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বারের সাহায্যে কোনো এলিমেন্টের আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করতে পারি। ওকে, এখন আসা যাক, মনে করো সালফিউরিক অ্যাসিডের সালফারের লেটেন্ট ভ্যালেন্সি বের করতে বলা হলো। সালফিউরিক অ্যাসিডের সালফারের লেটেন্ট ভ্যালেন্সি বের করতে বলা হলো। তাহলে এখন সালফারের আমরা অক্সিডেশন নাম্বার জেনে তার অ্যাক্টিভ ভ্যালেন্সি জানবো, আর সালফারের হাইয়েস্ট ভ্যালেন্সি আমরা জানি 6। তাহলে সালফারের আমরা অক্সিডেশন নাম্বার কিভাবে বের করব? দেখো, একটা কম্পাউন্ডের sum of the oxidation number of different element present in a compound must be 0। অর্থাৎ টোটাল অক্সিডেশন নাম্বার একটা কম্পাউন্ডে 0 হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বারের সাম হবে 0। তাহলে আমরা এখন লিখি H2SO4, এখানে সালফারের আমরা বের করব। তাহলে লিখতে পারি let the oxidation number of sulfur in sulfuric acid be x equals to what? আমরা সালফারেরটা বের করতে চাই। তাহলে টোটাল কত? সাম বলছে কত? 0। তাহলে হাইড্রোজেনের কত? দেখো, হাইড্রোজেনের +1, তাহলে +1 কয়টা আছে এখন এখানে? 2টা, মাল্টিপ্লাইড বাই 2, প্লাস সালফারের কত? সালফারের x। অক্সিজেনের কত? এখানে দেখো -2, তাহলে -2 মাল্টিপ্লাইড বাই 4, তাহলে or +2 + x - 8 = 0, তাহলে x - 6 = 0, x +6। তাহলে অক্সিডেশন নাম্বার সালফারের কত এখানে? তাহলে আমরা লিখতে পারি এখানে অক্সিডেশন নাম্বার অফ সালফার in sulfuric acid equals to +6। তাহলে এখানে আমরা লিখব অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? সো অ্যাক্টিভ ভ্যালেন্সি equals to only 6। দেখো, আমি বলেছিলাম যে অক্সিডেশন নাম্বার যেটা হবে অনলি নাম্বারটাই হবে আমাদের অ্যাক্টিভ ভ্যালেন্সি ওই এলিমেন্টের ওই কম্পাউন্ডে। তাহলে সালফিউরিক অ্যাসিডের সালফারের অ্যাক্টিভ ভ্যালেন্সি হলো আমাদের +6, আর হাইয়েস্ট ভ্যালেন্সি ছিল 6। তাহলে অলরেডি হাইয়েস্ট ভ্যালেন্সি আমরা জানি 6 এবং অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করলাম 6। তাহলে আমাদের হোয়াট ইজ দ্য লেটেন্ট ভ্যালেন্সি অফ সালফার ইন সালফিউরিক অ্যাসিড? তাহলে এখানে আমাদের হবে 0। তাহলে প্রশ্নটা আসছে দেখো, হোয়াট ইজ দ্য লেটেন্ট ভ্যালেন্সি অফ সালফার ইন সালফিউরিক অ্যাসিড? তাহলে আমরা দেখো বের করেছি সালফারের হাইয়েস্ট ভ্যালেন্সি জানি। তাহলে আমরা যেভাবে করলাম এইভাবে করে এসে আমি তো বোঝানো শেষ, এখন শুধু আমি লিখব লেটেন্ট ভ্যালেন্সি ইকুয়ালস টু হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। আমি শর্ট ফর্মে লিখলাম। হাইয়েস্ট ভ্যালেন্সি কত সালফারের? 6, আর অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করলাম কত? 6, তাহলে কত হবে? 0। তাহলে লেটেন্ট ভ্যালেন্সি হলো আমাদের 0। তার মানে এই কম্পাউন্ডে সালফারের 6টা ভ্যালেন্সি সে অ্যাক্টিভ ফর্মে আছে, অর্থাৎ অ্যাক্টিভলি সে পার্টিসিপেট করেছে 6টা ভ্যালেন্সি দিয়ে।
হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে যে একটা এলিমেন্ট সমস্ত মানে সর্বোচ্চ ভ্যালেন্সি সে ইউজ নাও করতে পারে, এটা হিডেন অবস্থায় থাকতে পারে। এখন যদি বলো স্যার এখানে সালফিউরিক অ্যাসিডের তো কোনো হিডেন ভ্যালেন্সি নেই, এখানে সে সর্বোচ্চ যে 6টা ভ্যালেন্সি তার ম্যাক্সিমামটাই এই কম্পাউন্ড ইউজ করেছে, ডেফিনেটলি এর সর্বোচ্চ ভ্যালেন্সটা ইউজ করেছে, তাই এর অ্যাক্টিভ ভ্যালেন্সি এর লেটেন্ট ভ্যালেন্সি 0 হয়েছে। তাহলে স্যার আপনি কি দেখাতে পারবেন এমন কোনো কম্পাউন্ড যেখানে তার ম্যাক্সিমাম ভ্যালেন্সিটা ইউজ করে নাই? ওকে, তাহলে আমরা সেই রকম একটা কম্পাউন্ড লিখে আমি তোমাদেরকে দেখিয়ে তারপরে তোমাদের আমি করতে দেবো, আরেকটা লিখে আমি পড়ে তারপরে তোমাদের করতে দেবো। যেমন তার আগে তোমরা একটু ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু জানাও। স্যার লেখা যাচ্ছে না স্যার, বোঝা যায় না লেখা। স্যার লেখা বোঝা যায় না বলতে কি আসছে, মানে ঝাপসা আসছে বা কোনো কিছু প্রবলেম হচ্ছে না লেখা? এখন দেখো তো ঠিক আছে কিনা। জুবায়ের দেখো ক্লিয়ার আছে কিনা বোর্ড। ওকে, এখন দেখো যদি আমি বলি ফাইন্ড আউট, আমাদের একটা কোশ্চেন, ফাইন্ড আউট দ্য latent valency of phosphorus in phosphorus acid। দেখো এটার নাম হলো ফসফরাস অ্যাসিড। এটা হলো আমাদের কোশ্চেন, ফাইন্ড আউট দ্য latent valency of phosphorus in phosphorus acid। এখন কি বোর্ড দেখা যায়, ক্লিয়ার দেখা যায়? আমাকে একটু জানাও। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ জুবাইর, এখন কি বোর্ড ঠিক মতো দেখা যায়? আমি তোমাদের কমেন্টস পাচ্ছি না। ইয়েস স্যার, ওকে। দেখো তাহলে ফাইন্ড আউট দ্য latent valency of phosphorus in phosphorus acid, এখানে আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমেই আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করে নিতে চাই, আর তোমরা জানো ফসফরাসের হাইয়েস্ট ভ্যালেন্সি 5। তাহলে আনসারে যদি এই প্রশ্নটা আসে তাহলে আমরা প্রথমে কি লিখবো শোনো, লিখবো let the oxidation number of phosphorus in phosphorus acid be x equals to what, এটা ধরে নিলাম। তাহলে টোটাল কত? 0। এখন আসো হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বার +1, 3টা অ্যাটম আছে মাল্টিপ্লাইড বাই 3, কারণ ফসফরাস এখানে x আর অক্সিজেনের হলো -2 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে or +3 + x - 6 = 0। তাহলে x - 3 = 0 or x = +3। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার, therefore অক্সিডেশন নাম্বার +3। তারপরে তাহলে কি হবে? সো অ্যাক্টিভ ভ্যালেন্সি =3। দেখো আমরা অক্সিডেশন নাম্বারের সাহায্যে আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি ফসফরাসের বের করে নিলাম। তারপরে লিখবো আমরা উই নো latent valency = highest valency - active valency। তো হাইয়েস্ট ভ্যালেন্সি কত দেখো, ফসফরাসের 5
আর এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি কত পেয়েছি 3, তাহলে কত হলো 2, তাহলে লেটেন্ট ভ্যালেন্সি হলো আমাদের 2। এখন বলো তোমরা ক্লিয়ার কিনা? এখন আমি একটা প্রথম বুঝালাম, তারপরে একটা সুন্দর করে করে দিলাম, এর পরেরগুলো দেখো অবশ্যই তোমরা পারবে। এখন ক্লিয়ার? লাইটের রিফ্লেকশনের জন্য, হ্যাঁ ইয়েস, লাইটের রিফ্লেকশন ওই একটা জায়গায়, পার্টিকুলার একটা জায়গায় লাইটের রিফ্লেকশনটা হলো এই জায়গায় যখন আমি ইয়ে করে দিই তখন ঠিক দেখা যায়। দেখে নাও সামান্য একটা জায়গায় একটা পোর্শনে একটু প্রবলেম হয়, আমি জানি এটা, কিন্তু আমার বডিতে যখন ঢেকে যায় তখন দেখা যায় ক্লিয়ার হয়ে গেছে। বুঝেছি স্যার, বুঝেছি স্যার, বুঝেছি স্যার। এখন আমি একটা করতে দেব, তোমরা আমাকে শুধু আনসারটা বলবে, রাইট? সময় 3 মিনিটস তোমাদের জন্য, আমার জন্য সময় লাগবে 1 মিনিট, তোমাদের জন্য 2 মিনিটস। সবাই ক্লিয়ার তো? তোমরা এখানে সবাই লিখেছো ক্লিয়ার 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 ক্লিয়ার। বুঝেছি স্যার, ক্লিয়ার স্যার, ওকে বুঝেছি স্যার, সবাই আমাকে জানাও ক্লিয়ার স্যার। তাহলে এখন দেখো, আমরা এখন তোমাদের একটা করতে দেব, তাহলে বোঝা যাবে তোমরা কতটুকু বুঝছো। সবাই করবে, আমি এখন একটা লিখবো, লেখো ফাইন্ড আউট দ্য লেটেন্ট ভ্যালেন্সি, লেখো ফাইন্ড আউট the latent valency of nitrogen in nitrous acid। এটা নাইট্রাস অ্যাসিড করো, এটা হলো আমাদের কোশ্চেন। ফাইন্ড আউট দ্য লেটেন্ট ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইজ নাইট্রাস অ্যাসিড। করো দেখি এটা, তোমাদের টাইম 2 মিনিটস। ওকে, রাজুক আনসার করেছো, ইউ আর রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ রাজুক। ওকে, ইউ আর কারেক্ট, ইউ আর রাইট। বাট করেছো তো খাতায় নাকি? খাতায় করেছো তো? উদিত দাস, ওকে, ইউ আর অলসো কারেক্ট। ইয়েস ইয়েস, সালসাবিল সাহাব, ইয়েস। ওকে, আমি যতগুলো কমেন্টস পেয়েছি সবারটাই কারেক্ট। তোমরা আবার শুনে লেখো নাই তো, বা অন্যদের কমেন্টস দেখে লেখো নাই তো? ইয়েস স্যার, আই হ্যাভ রিটেন ইন মাই কপি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 2 লেটেন্ট ভ্যালেন্সি, ভেরি গুড। ওকে, আমি যতগুলো কমেন্টস দেখেছি সবারটা কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে যারা যারা এখনো বোঝো নাই তাদের আর একটু রেকটিফাই করার সুযোগ আছে। দেখো ফাইনালি আমি এটা করে দিয়ে আমি অন্য পার্টে চলে যাব। তো ঠিক আছে, তাহলে আমরা লিখি কম্পাউন্ডের নাম কি? নাইট্রাস অ্যাসিড। এখানে কার বের করতে হবে? নাইট্রোজেনের বের করতে হবে লেটেন্ট ভ্যালেন্সি। তাহলে নাইট্রোজেনের লেটেন্ট ভ্যালেন্সি বের করতে গেলে আমরা প্রথমে লিখব লেট দ্য অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন in nitrous acid Bx equals to what? তাহলে টোটাল অক্সিডেশন নাম্বার কম্পাউন্ডে 0, হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বার কত? হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বার +1 প্লাস নাইট্রোজেনের x ধরেছি বের করব, অক্সিজেনের -2 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে +1 প্লাস x -6 equals to 0, x -5 equals to 0, x equals to +5। তাহলে অক্সিডেশন নাম্বার কত? অক্সিডেশন নাম্বার হবে আমাদের +5, কিন্তু অ্যাক্টিভ ভ্যালেন্সি কত হবে? অ্যাক্টিভ ভ্যালেন্সি হবে
ইকুয়ালস টু অনলি 5। তাহলে আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি জেনে নিলাম আর নাইট্রোজেনের হাইয়েস্ট ভ্যালেন্সি কত 5। তাহলে আমরা লিখব therefore latent valency equals to highest valency minus active valency। এখানে হাইয়েস্ট ভ্যালেন্সি কত 5 আর অ্যাক্টিভ ভ্যালেন্সি কত পেয়েছি আমরা 3। তাহলে লেটেন্ট ভ্যালেন্সি কত হোয়াট, তাহলে লেটেন্ট ভ্যালেন্সি ইকুয়ালস টু 5 minus 3 equals to 2। তাহলে आंसर হলো লেটেন্ট ভ্যালেন্সি হলো আমাদের 2। এখন দেখো সবাই 100% ক্লিয়ার কিনা, এরপরে ক্লিয়ার না হওয়ার আর কিছু নেই। আমি 3টা করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি এবং তোমাদের কিভাবে বের করতে হয়। তবে সেই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে হাইয়েস্ট ভ্যালেন্সিগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, আর হাউ টু ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার, এবং অক্সিডেশন নাম্বার ওই এলিমেন্টে ওই কম্পাউন্ডে যা হবে সেই সংখ্যাটাই হবে অ্যাক্টিভ ভ্যালেন্সি। স্যার বুঝেছি, ওকে। হ্যাঁ, স্যার ইজ শোয়িং নাইট্রিক অ্যাসিড। স্যার ইজ শোয়িং নাইট্রিক অ্যাসিড না, সরি, এখানে নাইট্রাস অ্যাসিড হবে, এখানে নাইট্রাস অ্যাসিড হবে। ওকে, তাহলে দেখো আমরা লেটেন্ট ভ্যালেন্সির পার্ট আমাদের শেষ। আমি এখন একটা এমসিকিউ দেখবো কে কত কুইক বের করতে পারে, কার কত আইকিউটা কত শার্প, খুব কুইক। যেহেতু এমসিকিউতে সময় থাকে মনে করো 1 মিনিটের কম, তুমি পড়বা তারপর এটা বুঝে তুমি আনসার করবা, অনলি 1 মিনিট। ওকে, দেখি কে কেমন পারো কুইক আনসার করতে। আমি আগে আমার বডি দিয়ে ঢেকে রাখছি, আগে আমি প্রশ্ন বলবো না, আগে আমি লিখবো, তারপরে তোমাদেরকে আমি এটা শো করবো। ওকে, এটাই হলো আমার কোশ্চেন। হোয়াট ইজ দ্য লেটেন্ট ভ্যালেন্সি অফ কার্বন ইন কার্বন মনোক্সাইড? অপশন 0, বি হলো 2, সি হলো 4, ডি হলো 1। দেখি কে কত ট্যালেন্ট দেখবো আমি। অনলি 1 মিনিট, 1 মিনিটেরও কম। হোয়াট ইজ দ্য লেটেন্ট ভ্যালেন্সি অফ কার্বন ইন কার্বন মনোক্সাইড? What is the latent valency of carbon in carbon monoxide? 30 সেকেন্ড চলে গেছে কিন্তু। ওকে, আজমিন তাজওয়ার লিখছো 2। আচ্ছা, বি, আনসার বি, আনসার বি। বাহ, এটা তো সবাই ভালো পারে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, থ্যাংক ইউ, লট অফ থ্যাংক। ওকে, আমি খুবই খুশি হলাম। তোমরা কি করে বুঝলে? এখানে কার্বনের হাইয়েস্ট ভ্যালেন্সি 4 আর এখানে কার্বন 2টা ভ্যালেন্সি ইউজ করেছে, অনলি 2 ভ্যালেন্সি ইউজ করেছে। তাহলে লেটেন্ট কত? 4 - 2, দ্যাট ইজ 2। ভেরি গুড। এবার বলো তো আরেকটা আনসার বলো তো। Fe, একটু কম বড় করে দেবো, FeSO4 ফেরাস সালফেটের, আচ্ছা তুমি এক কাজ করো, ফেরাস অক্সাইডের আয়রনের লেটেন্ট ভ্যালেন্সি কত? ফেরাস অক্সাইডে আয়রনের লেটেন্ট ভ্যালেন্সি কত? অপশন এ 0, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 1। What is the latent valency of iron in ferrous oxide? What is the latent valency of iron in ferrous oxide? করো দেখি। What is the latent valency of iron in ferrous oxide? এটা কোনটার আনসার? তাসিন আদিবা তুমি 3 লিখেছো, এটা কোনটার আনসার লিখেছো? পরেরটা। ওকে, সবাই 3 লিখেছো, ডি লিখেছো। হয়নি, কষ্ট পেও না, কিন্তু হয়নি, সরি। হ্যাঁ, এই তো আসছে এবার আনসার। যারা 1 লিখেছো থ্যাংক ইউ, যারা 1 লিখেছো তাদের, ডি তো 1, সরি, ডি তো 1। ওকে, ডি যারা লিখেছো তারা কারেক্ট, কিন্তু যারা 3 লিখেছো তাদেরটা কারেক্ট না।
অপশন ডিটা হবে 1 হবে, কারণ 1 এর आंसर কত, এখানে 1 হবে, কারণ আয়রনের হাইয়েস্ট ভ্যালেন্সি হলো 3 আর এখানে আয়রন ভ্যালেন্সি ইউজ করেছে 2, দ্যাট ইজ হোয়াই তার লেটেন্ট ভ্যালেন্সি হবে আমাদের 1। তাহলে লেটেন্ট ভ্যালেন্সি ইকুয়ালস টু হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। হাইয়েস্ট ভ্যালেন্সি কত 3 আর এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে 2 ভ্যালেন্সি নিয়ে, তাহলে তার লেটেন্ট ভ্যালেন্সি হবে আমাদের 1। এখন বলো সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমি আর এটাকে লেন্দি করব না, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় 2 মার্কসের প্রশ্ন আসবেই ধরে নাও, এটা পরীক্ষাতে আসবেই 2 মার্কস হিসাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসি। এখন আসো আরেকটা টার্মে চলে যাই, সেটা হলো স্ট্রাকচারাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা এন্ড স্ট্রাকচারাল ফর্মুলা। লেখো নেক্সট টপিকস আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, ফর্মুলা এন্ড স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে এখানে দুইটা পার্ট, একটা মলিকুলার ফর্মুলা, একটা স্ট্রাকচারাল ফর্মুলা। সবাই আগে খাতায় লেখো। আমরা এটা শুরু করতে চাই। মলিকুলার ফর্মুলা কাকে বলে? মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা হলো এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকিউল। একটা মলিকিউলে এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস কে বলা হয় কি? এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকিউল ইজ কল্ড molecular formula. Exact number of atom present in a molecule is called molecular formula. দেখো লিখেছি আমি exact number of atom present in a molecule is called molecular formula. যেমন एग्जांपल কি? एग्जांपल ওয়াটার, ওয়াটারের মলিকুলার ফর্মুলা H2O। তুমি যদি কোনো কারণে H3O লেখো, অথবা কোনো কারণে H4O2 লেখো বা O লেখো, অথবা HO লেখো, হবে? একটাও হবে না, কারণ ওয়াটার হতে গেলে হাইড্রোজেন দুটো অ্যাটম থাকবে, অক্সিজেন একটা অ্যাটম থাকবে। সেই জন্য বলা হচ্ছে এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকিউল, এটাই হবে আমাদের মলিকুলার ফর্মুলা। এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকিউল ইজ কল্ড মলিকুলার ফর্মুলা। সবাই লিখছো? এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকিউল ইজ কল্ড মলিকুলার ফর্মুলা। এখন যদি একটা প্রশ্ন দেওয়া হয়, লেখো প্রশ্নটা, which one is the molecular formula of calcium nitrate? দেখি পারো কিনা। CaNO3B Ca2NO3 C CaNO3 whole 2 B Ca3NO2 NO3 whole 2। বলো দেখি মলিকুলার ফর্মুলা কোনটা, তোমরা কেমন পারো দেখি। তাহলে এক্সাক্টটা হতে হবে। অপশন লিখছো এ একজন লিখছো সি, ওকে, এ লিখছো, উদিত দাস লিখছো এ, যাদেরকে আমি চিনি ভালো মতো, আজমাইন তাজওয়ার লিখছো এ। হয়নি গো, এটা হবে না। এ হবে কেন? নাইট্রেট রেডিক্যালের ভ্যালেন্সি 1 আর ক্যালসিয়ামের 2, তাহলে আনসার হবে কি? ক্যালসিয়ামের যদি 2 হয় আর নাইট্রেটের যদি 1 হয়, তাহলে কি হবে? সি হবে আনসার। দেখো ক্যালসিয়াম নাইট্রেট, তাহলে ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, নাইট্রেটের 1, তাহলে ইন্টারচেঞ্জ করো, এটা হবে এখানে। তাহলে Ca, যেহেতু এটা রেডিক্যাল তাই ব্র্যাকেটে দিলাম, CaNO3 2 হবে, এটা হবে আনসার।
অর্থাৎ CaNO3 হোল 2 হবে आंसर। তাহলে ক্যালসিয়াম নাইট্রেটের এক্সাক্ট ফর্মুলা হলো CaNO3 2। তাই আমরা বলছি এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস। তার এখানে অ্যাটম কয়টা আছে? ক্যালসিয়াম একটা, নাইট্রোজেন দুইটা আছে, অক্সিজেন কয়টা আছে? 6টা আছে। টোটাল নাম্বার অফ অ্যাটমস কয়টা? যদি বলে হাউ মেনি অ্যাটমস, ওকে এবার আমি একটা দেখব, দেখি কেমন পারো। এটা ক্লাস 8এও শিখেছো। হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট in how many atoms are present in calcium phosphate? Calcium phosphate, option A 10, B 13, C 17, D 20. How many atoms are present in calcium phosphate? করো দেখি। ক্যালসিয়াম ফসফেটের টোটাল অ্যাটম কয়টা? হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন ক্যালসিয়াম ফসফেট? হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন ক্যালসিয়াম ফসফেট? স্যার ক্লাস 8-এর পড়া কিছু মনে নাই। আচ্ছা ওকে, ক্লাস 8-এর পড়া কিছু মনে নাই। আচ্ছা ওকে, পড়তে হবে তো বাবা, যে হাউ টু রাইট দ্য ফর্মুলা আমার আছে। ওকে, তোমার রিপ্লাই করার দরকার নেই, তোমার আনসার করার। অপশন বি লিখেছো, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আনসার হবে 13। কারণ দেখো আমি লিখেছি ক্যালসিয়াম ফসফেট, তাহলে যদি আমরা ফর্মুলাটা লিখি, ক্যালসিয়ামের সিম্বল হলো Ca আর ফসফেটের ইকুয়াল PO4, তাহলে ক্যালসিয়ামের হলো 2 আর ফসফেটের 3, তাহলে ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে Ca3PO4 হোল 2। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস দেখো এখানে ক্যালসিয়াম হলো 3 প্লাস ফসফরাস 1, অক্সিজেন 4, এটা মাল্টিপ্লাইড বাই 2, তাহলে 3 প্লাস 5 ইনটু 2, তাহলে এখানে হয় 3 প্লাস 10 ইকুয়ালস টু 13। তাহলে আনসার হবে এখানে আমাদের বি, আনসার হবে 13। তাহলে হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট, এখানে তাহলে 13 অ্যাটমস থাকতে হবে, ক্যালসিয়াম থাকতে হবে 3টা, ফসফরাস থাকতে। আপা একটু পরে আমি ফোন দিচ্ছি। দেখো এখন আমরা লিখবো মলিকুলার ফর্মুলা শেষ, এখন আমরা লিখবো স্ট্রাকচারাল ফর্মুলা কাকে বলে। দেখো স্ট্রাকচারাল ফর্মুলা লেখো সবাই। স্ট্রাকচারাল ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা হলো একটা স্ট্রাকচারটা দেখতে কেমন, তার কতগুলো বন্ড দিয়ে অ্যাটমগুলো শো করে এবং তার বন্ড দিয়ে যে লেখা হয় সেটাকেই বলা হবে স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা আমরা লিখতে পারি দ্য ফর্মুলা হুইচ ইজ এক্সপ্রেসড এ মলিকিউল, দ্য ফর্মুলা লেখো, দ্য ফর্মুলা হুইচ ইজ এক্সপ্রেসড which is expressed a molecule through the symbol and bonds of atoms is called structural formula. Structural formula. The formula which is expressed a molecule through the symbol and bonds of atom is called structural formula. দেখো the formula which is expressed, দেখুন দেখো a molecule through the symbol, দেখো এখানে ওয়াটার, এটা একটা মলিকুলার ফর্মুলা। এখন এই মলিকুলার ফর্মুলাতে আমাদের সিম্বল কি হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, আর কি করব তার বন্ডস,
এখন আসা যাক হাইড্রোজেনের হ্যান্ড কয়টা, হাইড্রোজেনের ভ্যালেন্সি কয়টা, 1 না? তাহলে হাইড্রোজেনের হ্যান্ড 1 আর আছে কয়টা অ্যাটম, 2টা। এটা নাম্বার অফ হ্যান্ডস বা নাম্বার অফ ভ্যালেন্সি, আর এখানে হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যাটম, অ্যাটমের সংখ্যা। তাহলে অ্যাটম আছে 2টা আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2, আছে হলো একটা অ্যাটম। আমরা বন্ড দিয়ে এবং সেটা আমরা শো করব। তাই আসো এখানে অক্সিজেনের হ্যান্ড হলো 2টা, এই একটা হ্যান্ড দিলাম, এই একটা হ্যান্ড, হাইড্রোজেনের হ্যান্ড একটা একটা করে। তাহলে এটাই হবে আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা, কারণ অক্সিজেনের 2টা হ্যান্ড, এই দুটা দিলাম, অক্সিজেন অ্যাটম একটা আর এখানে হাইড্রোজেন অ্যাটম 2টা এবং প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে হ্যান্ড আছে। আর এই স্ট্রাকচারাল ফর্মুলাটা অ্যাকচুয়ালি কঠিন, কোনো রুলস ফলো করে না তেমন একটা, শুধু আমাদের জেনে নিতে হয় যে ওই কম্পাউন্ডে ওই সালফারের হোক বা কোনো এলিমেন্টের হোক, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালেন্সি জানতে হয় এবং ওটা অ্যারেঞ্জ করা শিখতে হয়। যেমন যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের স্যার স্ট্রাকচার দেখান তো। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এই সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা কি? তো দেখে নেওয়া যাক। এখানে হাইড্রোজেন অ্যাটম কয়টা আছে, 2টা। হাইড্রোজেনের ভ্যালেন্সি কয়টা, হাইড্রোজেনের এটা ভ্যালেন্সি বা হ্যান্ড, আর এটা অ্যাটম। তাহলে হাইড্রোজেনের অ্যাটম 2টা থাকবে, ভ্যালেন্সি একটা করে থাকবে। সালফার অ্যাটম হচ্ছে একটা, সালফারের ভ্যালেন্সি এখানে 6। প্রশ্ন হলো স্যার সালফারের ভ্যালেন্সি কি করে 6 বললেন? সালফারের তো ভ্যালেন্সি 2, 4, 6 তিনটাই আছে, কিন্তু সালফারের ভ্যালেন্সি এখানে 6 হবে কেন? স্যার এখানে সালফারের ভ্যালেন্সি 6 হবে এই কারণে যে সালফার অ্যাক্টিভলি কতটুকু ভ্যালেন্সি শো করেছে। তাহলে থ্রু অক্সিডেশন নাম্বার, অক্সিজেনের হ্যান্ড হলো 2টা, অক্সিজেন অ্যাটম হলো এখানে মোট 4টা এবং হ্যান্ড হলো আমাদের 2টা। তাহলে আমরা আসি ম্যাক্সিমাম হ্যান্ড কার বা ভ্যালেন্সি কার, সালফার, সেটা মাঝখানে দিলাম। এরপরে হ্যান্ড কার, অক্সিজেন, অক্সিজেন আমরা দেব চারিদিকে 4টা, যেহেতু 4টা অক্সিজেন আছে। সালফার একটা আছে, একটা দিলাম। অক্সিজেন চারিদিকে দিলাম, এই একটা, এই একটা, চারদিকে 4টা অক্সিজেন আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা দেব কি হাইড্রোজেন কয়টা, 2টা দিই, যে কোনো 2টা অক্সিজেনের সাথে। এই অ্যারেঞ্জ করাটা শিখতে হবে। দেখো, দেখার পরে আগে আমাদের প্রথম কাজ থাকবে এখানে প্রত্যেকটা অ্যাটম এখানে অ্যারেঞ্জ করেছে কিনা, প্রত্যেকটা অ্যাটম এখানে অ্যারেঞ্জ করেছে কিনা। তাহলে প্রত্যেকটা অ্যাটম যদি অ্যারেঞ্জ করতে হয়, দেখো এখানে সালফারের একটা অ্যাটম, ওকে, 4টা অক্সিজেনের 4টা অ্যাটম দিয়েছি এখানে, ডান। হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা আমরা দিয়েছি। হাইড্রোজেনের হ্যান্ড এখানে মিলছে, দেখো এখানে হাইড্রোজেনের হ্যান্ড যদি মিলে যায় তাহলে আমরা এখন দেখব যে অক্সিজেনের হ্যান্ড মিলছে কিনা। এই অক্সিজেনের এই হ্যান্ড, দুটো হ্যান্ড মিলছে, এই অক্সিজেনের এই হ্যান্ড মিলছে। তাহলে এই অক্সিজেন ডান, এই অক্সিজেন ডান, এই হাইড্রোজেন ডান। এখন এই অক্সিজেনের একটা হ্যান্ড মিলেনি, এই অক্সিজেনের একটা হ্যান্ড মিলেনি, আর সালফারের 4টা হ্যান্ড মিলেনি। সালফারের হবে 6টা, অক্সিজেনের প্রত্যেকে 2টো করে হবে। তাহলে এক কাজ করো, এখানে দিয়ে দাও আরেকটা হ্যান্ড, তাহলে এই অক্সিজেনও ডান, এখানে একটা দাও, এই অক্সিজেনও ডান। তাহলে হাইড্রোজেন ডান, এই অক্সিজেন ডান, এই অক্সিজেন ডান, এই অক্সিজেন ডান, সাথে সাথে সালফারও ডান। 1, 2, 3, 4, 5, 6, তাহলে সালফারও ডান। That is the structural formula of sulfuric acid. তোমরা একটা করো তো দেখি, করে আমাকে জানাও। HNO3, এটা নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটা করে দেখাও আমাকে, নাইট্রিক অ্যাসিডটা করে দেখাও। না, হাইয়েস্ট ভ্যালেন্সি আমরা এখানে ইউজ করব না, হাইয়েস্ট ভ্যালেন্সিটা আমরা ইউজ করব না, এখানে ইউজ করব আমরা সেটা অ্যাক্টিভ ভ্যালেন্সি, ওই কম্পাউন্ডের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত সেটা ইউজ করব। করো নাইট্রিক অ্যাসিডের তোমরা একটি ভ্যালেন্সি বের করো, নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা বের করো। একটু প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু একটু টাফ আছে। নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা বের করো। নাইট্রিক অ্যাসিড HNO3, দেখো আমি করে দিই আরেকটা, HNO3। নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের অ্যাক্টিভ ভ্যালেন্সি এখানে 5, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি হলো এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি 5, অ্যাটম থাকবে একটা,
হাইড্রোজেনের ভ্যালেন্সি এখানে 1, অ্যাটম থাকবে একটা, অক্সিজেনের ভ্যালেন্সি 2, এখানে অ্যাটম থাকবে মোট 3টা। তাহলে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালেন্সি কার নাইট্রোজেন, সেটা মাঝখানে দিলাম। তারপরে অক্সিজেন আছে মোট 3টা, দুটো করে ভ্যালেন্সি, 3টা অক্সিজেন 3 দিকে দিয়ে দাও 3টা। এবার দেখো হাইড্রোজেন যে কোনো একটা অক্সিজেন দিয়ে দাও। প্রথম দেখবো প্রত্যেকটা অ্যাটম লিখছে কিনা এখানে। তাহলে এখানে নাইট্রোজেন হলো একটা, অক্সিজেন 3টা, হাইড্রোজেন একটা, হ্যাঁ সবগুলো লিখছি। এখন আমরা হ্যান্ড খেয়াল করবো হ্যান্ডগুলো ঠিক মতো আছে কিনা। তাহলে এখানে যদি আমরা দেখি হ্যান্ড কয়টা, অক্সিজেনের হ্যান্ড দেখো এখানে, এই অক্সিজেনের 2টা হ্যান্ড, এই হাইড্রোজেনের একটা হ্যান্ড, এই অক্সিজেনের একটা হ্যান্ড, এই অক্সিজেনের একটা হ্যান্ড। তো এখানে আমরা একটু স্পষ্টতে দেখি এই হাইড্রোজেনের হ্যান্ড মিলছে, এই অক্সিজেনের হ্যান্ড মিলছে, আর কারোরটা মিলেনি। কারণ নাইট্রোজেনের মোট হ্যান্ড হওয়ার দরকার 5টা, আছে এখানে 3টা। এই অক্সিজেনের 2টো হ্যান্ড হওয়ার দরকার হয়নি, এই অক্সিজেনের 2টো হ্যান্ড হওয়ার দরকার হয়নি। তো দিয়ে দিই আমরা এখানে একটা হ্যান্ড, তার এই অক্সিজেন ডান। এখানে আরেকটা দিয়ে দিই হ্যান্ড, তার এই অক্সিজেনও ডান, সাথে সাথে নাইট্রোজেনও ডান। নাইট্রোজেনের 1 2 3 4 5। এখন আমি আবার একটু রিভিউ করি। এই অক্সিজেনের একটা হ্যান্ড, একটা অক্সিজেন ডান, এই অক্সিজেনের 2টো হ্যান্ড, এটাও ডান, এই অক্সিজেনের 2টো হ্যান্ড ডান, এই অক্সিজেনের 2টো হ্যান্ড ডান। মোট অক্সিজেন ছিল আমাদের 3টা, 1 2 3 ডান। আর নাইট্রোজেন একটা নাইট্রোজেন, এবং এখানে হ্যান্ড হওয়ার কথা 5টা, 1 2 3 4 5। দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ নাইট্রিক অ্যাসিড। এখন তোমরা আমাকে বলো যে তোমরা 100% বুঝতে পেরেছো কিনা। তবে একটা জিনিস, এখানে প্রচুর প্র্যাকটিস করা লাগবে। বুঝেছি স্যার। ওকে বুঝেছি স্যার, প্লিজ আবার বোঝান স্যার, একটু বুঝি নাই। ওকে ঠিক আছে, আবার বুঝাবো, আরেকটা দিয়ে বুঝাবো। ক্লিয়ার স্যার? ওকে, আরেকটা দিয়ে বুঝাই। যেমন দেখো ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা কি, এখন তো অনেক শিখতে হবে, কিন্তু আরেকটা ক্লাস লাগবে। দেখো যেমন ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিডের আমরা স্ট্রাকচারাল ফর্মুলা লিখবো। এখানে দেখো প্রত্যেকের ভ্যালেন্সি জানি কিনা, এখানে ফসফরাসের অ্যাক্টিভ ভ্যালেন্সি কিন্তু 5। তুমি থ্রু অক্সিডেশন নাম্বারের মাধ্যমে, তুমি ফসফরাসের অক্সিডেশন নাম্বারের মাধ্যমে অ্যাক্টিভ ভ্যালেন্সি বের করে নিতে পারো, নাম্বার 1। তার এখানে হাইড্রোজেনের অ্যাটম কয়টা, অ্যাটম হলো আমাদের ভ্যালেন্সি হলো 1, আর থাকবে টোটাল 3টা অ্যাটম। ফসফরাসের ভ্যালেন্সি এখানে 5, এখানে থাকবে আমাদের একটা অ্যাটম। অক্সিজেনের ভ্যালেন্সি হলো 2, থাকবে আমাদের 4টা অ্যাটম। তাহলে আসো হাইয়েস্ট ভ্যালেন্সি কার, ফসফরাসের। তাহলে আমি ফসফরাসটা মাঝখানে দিলাম, দেওয়ার পরে নেক্সট ভ্যালেন্সি অক্সিজেন, চারদিকে 4টা অক্সিজেন দিয়ে দিই, 1টা 2টা 3টা 4টা। এখন আসো আমরা হাইড্রোজেন দেব। হাইড্রোজেনের কয়টা, 3টা অ্যাটম, তো দিয়ে দিই এখানে 3টা, 1টা 2টা, এর সাথে একটা দিই 3টা। এখন আমরা খেয়াল করব যে ফসফরিক অ্যাসিডের প্রত্যেকটা অ্যাটম এর মধ্যে অ্যারেঞ্জ করেছে কিনা। তো আসা যাক, ফসফরাস একটা দিয়েছি এখানে, অক্সিজেন 4টা 1 2 3 4 আমরা দিয়েছি এখানে, অ্যারেঞ্জ করেছি। হাইড্রোজেন 3টা, 1টা 2টা 3টা, অর্থাৎ অ্যাটমগুলো অ্যারেঞ্জ করেছি। এখন আসবো আমরা বন্ড। আমাদের ডেফিনিশনে ছিল কি, দ্য ফর্মুলা হুইচ ইজ এক্সপ্রেস অফ এ মলিকিউল কি, শোয়িং দেয়ার অ্যাটমস উইথ বন্ডস, সেটা হবে স্ট্রাকচারাল ফর্মুলা। তো অ্যাটমগুলো শো করেছি, এখন তাদের বন্ডগুলো দেখে নিই। হাইড্রোজেনের একটা করে হ্যান্ড, এই হাইড্রোজেনের একটা হ্যান্ড, এই হাইড্রোজেনের একটা হ্যান্ড, এই হাইড্রোজেনের একটা হ্যান্ড, হাইড্রোজেন কমপ্লিটেড। এবার আসি আমরা অক্সিজেন। এই অক্সিজেনের 2টা হ্যান্ড, এই অক্সিজেনের 2টা হ্যান্ড, এই অক্সিজেনের 2টা হ্যান্ড, কিন্তু এটা আনডান। এই 3টা ডান, এটা আনডান। তো কয়টা হতে হবে, 2টা। ওকে দিলাম 2টা, তাহলে এটাও ডান হয়ে গেল। এখন আসি আমরা ফসফরাসের কয়টা হ্যান্ড, 5টা, 1 2 3 4 5, অলরেডি ফসফরাসও ডান। দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ ফসফরিক অ্যাসিড। এখন বলো আর কি ক্লিয়ার হওয়ার কথা? তো এখন তো ক্লিয়ার হওয়ার কথা। ওকে, যদি একটা কঠিন দিই, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7,
পারবা এটা? একটু ট্রাই করো তো 2 মিনিট ধরে, প্লিজ ট্রাই করো, করে আমাকে জানাও। এখানে আমি বলে দিই ক্রোমিয়ামের অ্যাক্টিভ ভ্যালেন্সি হলো +6, ক্রোমিয়ামের ভ্যালেন্সি হলো এখানে 6। ক্লিয়ার? বাট নিড ওয়ান মোর এক্সাম্পল। এই যে দিলাম আবার পটাশিয়াম ডাইক্রোমেট, লেখো পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের অ্যাক্টিভ ভ্যালেন্সি হলো আমাদের +6। তোমরা এটা করো, দেখি কেমন পারো। আমি সবসময় স্কুলে এটা শেখাই প্রতিটা সময়, এবং তাদেরকে বলি তোমাদের গিফট দেবো। আমার অনেক টাকা গিফট গেছে এটা শেখাতে গিয়ে, এবং স্টুডেন্ট সবসময় বলি এটা দিয়ে, এটা শেখানোর পরে যে পারবা তাকে আমি ভালো একটা গিফট দিই, 200, 300, 500 টাকা আমি গিফট দিই। তো এখন তো যেহেতু সমস্যা, তো তোমরা করো দেখি, যদি পারো তোমরাও আমার স্কুল খোলার পরে আমার কাছে গিফট নিও যদি কেউ পারো। পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে আমি একটু হিন্টস দিই, ক্রোমিয়ামের এখানে ভ্যালেন্সি 6, ক্রোমিয়ামের ভ্যালেন্সি 6। আনসার কিভাবে বলবা? রাইট, এটাও একটা সুন্দর একটা কোশ্চেন করেছো স্যার, আনসার কিভাবে বলবো, তাও তো ঠিক। ওকে, আচ্ছা তোমরা করে রাখো, আমি পরে যখন লিখবো তখন তোমাদেরকে তোমরা মিলিয়ে নিও। হ্যাঁ, খাতায় করে পিকচার আপলোড করলে যদি এখানে শো হয় তো করতে পারো, আমি দেখতে পারি। এই তুমি এখানে মুশফিক, এই জুবাই, দেখো তো এরা বিকাশ নাম্বার কেন লিখছে, কি কারণে? এই যে আমি এই ছেলেটাকে চিনি, আকিব আল হাসান, এ বিকাশ নাম্বার কেন লিখছে? আর এখানে মুশফিক কেন বিকাশ নাম্বার লিখছে, কি জন্য? তাদের বিকাশ নাম্বার এখানে কি দরকার? জুবাইর, তুমি এটা জুবাইর আর লোপামিস, এটা দেখেন তো ওরা কেন লিখছে। গিফট লাগবে তাই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শো করে দেখো, আমি দেবো। না না, ওরা ঠিক আছে, ওরা হচ্ছে গিয়ে ওই যে বিকাশ নাম্বার দিয়েছে, আমি বলছি না গিফট দেবো এই জন্য। আচ্ছা গিফট স্যার, ওকে থ্যাংক ইউ, অসুবিধা নাই, আমি বুঝতে পারিনি। আচ্ছা দেখো, না না, ওদের যে গিফট দেবো বললাম এই জন্য ওরা লিখছে, যারা পারবে তাদের জন্য আমি সবসময় একটু এনকারেজ করার জন্য। দেখো এখানে ক্রোমিয়ামের ভ্যালেন্সি হলো, ক্রোমিয়াম এখানে থাকবে 2টা অ্যাটম, এর ভ্যালেন্সি হলো 6, পটাশিয়াম 2টা অ্যাটম, এর ভ্যালেন্সি হলো 1, অক্সিজেনের ভ্যালেন্সি 2, অক্সিজেনের অ্যাটম এখানে 7টা আর ভ্যালেন্সি 2, তাহলে হাইয়েস্ট ভ্যালেন্সি ক্রোমিয়াম। এক কাজ করি, ক্রোমিয়াম লিখি একটা, এখানে 7টা অক্সিজেন আছে, তো 2 ক্রোমিয়ামের মধ্যে, বললাম তো একটু কঠিন কারণ এটা অ্যারেঞ্জ করার বিষয়, দিলাম এটা বারবার খাতায় প্র্যাকটিস করার বিষয়। অক্সিজেন দিলাম একটা, এবার এক কাজ করো, প্রত্যেকটা ক্রোমিয়ামের সাথে 3টা করে অক্সিজেন দাও। এখন বাকি থাকলো কি, পটাশিয়াম, পটাশিয়াম ভ্যালেন্স তো 1, তো এখানে একটা দাও, এখানে একটা দাও। এখন আমরা খেয়াল করি সব অ্যাটমগুলো লিখেছি কিনা আগে। পটাশিয়াম 2টা লিখেছি, ক্রোমিয়াম 2টা লিখেছি, অক্সিজেন 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লিখেছি। এখন আমরা দেখবো হ্যান্ড, পটাশিয়ামের হ্যান্ড একটা ডান, এই পটাশিয়ামের হ্যান্ড একটা ডান, এই এই অক্সিজেনের 2টা হ্যান্ড ডান, যেটা ডান আমি কেটে দিই, যেটা ডান আমি সেটা কেটে দিচ্ছি। এই অক্সিজেন 2টা হ্যান্ড ডান, এই অক্সিজেন 2টা হ্যান্ড ডান, এই অক্সিজেনের 2টা হ্যান্ড ডান। আনডান কোনটা, এই 4টা অক্সিজেন আর এই ক্রোমিয়াম, কারণ ক্রোমিয়ামের 6টা হ্যান্ড হওয়ার দরকার, এখানে 4টা আছে, এই ক্রোমিয়ামের 6টা হওয়ার কথা, 4টা আছে, আর অক্সিজেনের 2টো করে হওয়ার দরকার, একটা আছে। তাহলে এক কাজ করি, অক্সিজেনগুলো আগে তার ডিমান্ডটা ফুলফিল করি। এই অক্সিজেন ডান, কেটে দিলাম, এই অক্সিজেন আরেকটা দিই, তাহলে এই অক্সিজেন ডান, সাথে সাথে ক্রোমিয়াম দেখো 1 2 3 4 5 6 এটাও ডান। সিমিলারলি আমরা যদি এখানে আসি,
ডান, এখানে দিই একটা এই অক্সিজেনও ডান, সাথে সাথে 1 2 3 4 5 6 ডান। দ্যাট ইজ দ্য পটাশিয়াম ডাইক্রোমেট। আমি যদি একটু ফ্রেশ করে লিখি তাহলে ক্রোমিয়াম অক্সিজেন, ক্রোমিয়াম অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এখানে পটাশিয়াম পটাশিয়াম, এখানে একটা বন্ড বন্ড, এখানে অক্সিজেন অক্সিজেন বন্ড বন্ড। দিস ইজ দ্য পটাশিয়াম ডাইক্রোমেট। আগে আমি বলেছি তোমাদের যে এটা কিন্তু এত সহজ বিষয় না, অনেক প্র্যাকটিসের বিষয়, আর কিছু জিনিস মনে রাখার বিষয়। এটা ডেফিনিট কোনো রুল নেই, এটা তোমাকে মেলাতে হবে, স্ট্রাকচারটা দেখাতে হবে ক্লিয়ারলি। ওকে, যারা যারা বলেছিলাম যারা যারা করতে পেরেছো, কেউ কি পেরেছো আমার মতো করে করতে? একজন বলো স্যার আমি পেরেছি সত্যি সত্যি। অনেক টাফ স্যার, আসলে অনেক টাফ বলতে অনেক প্র্যাকটিসের বিষয়, টাফ বলে দুনিয়ায় কিছু নেই। পারি নাই স্যার, আমি করছি। ওকে, ডান ডান ডান, কে? আজমাইন তাজওয়ার, আচ্ছা কই দিব স্যার, পারি নাই। ওকে, তো যা হোক স্ট্রাকচারাল ফর্মুলা আমাদের মোটামুটি এখন আমাদের যেহেতু কিছু পার্ট আছে, অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা এখানে দেওয়া আছে, অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি ঠিক 12টা-11টার সময় ক্লাস শুরু করেছি, তোমাদের টাইম অলরেডি ফিনিশড হয়েছে, তারপরেও ভেরি টাফ অ্যান্ড কমপ্লিকেটেড। নো স্যার, পারি নাই। এটা অনেক প্র্যাকটিসের বিষয়, আমি বললাম তো। যাক, তোমরা এই জিনিসগুলো করবে, যেমন দেখো তোমরা বাসায় একটু জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য আমি কতগুলো জিনিস দিই, একটু চেষ্টা করো। যেমন দেখো নাইট্রাস অ্যাসিড, HNO2, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এগুলো সব সহজ। তারপরে ফসফরিক অ্যাসিড তো দিলাম, তারপরে ক্যালসিয়াম সালফেট, এই 4-5টা জিনিস একটু প্র্যাকটিস করো, আর আমি যেগুলো করালাম সেগুলো করো। এখন আমার আর একটা ক্লাস লাগবে, যেহেতু এটা অর্গানিক কম্পাউন্ডের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের স্ট্রাকচারাল ফর্মুলা এখানে দেওয়া আছে, সো সেটা আমরা চ্যাপ্টার নাম্বার 11-এ পড়লেও আমাদের এখানে কিছুটা প্র্যাকটিস করা দরকার। যেহেতু তোমার বইতে আছে, এই চ্যাপ্টারে কিছু আছে, সেহেতু আমাদের আর একটা ক্লাস লাগবে। লাগার পর আমরা সরাসরি চলে যাব কেমিক্যাল বন্ডের মূল পার্টে। অর্থাৎ এখন আমার 3টা ক্লাস লাগবে, একদিন কোভ্যালেন্ট বন্ড, একদিন আয়নিক বন্ড, আর একদিন ক্যারেক্টারিস্টিক্স। এখন 3টা ক্লাস হলে আমাদের হয়ে যাবে, আর তোমাদের পরীক্ষা তো জুলাই মাসে। দ্যাটস ওয়াই তোমাদের 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমরা সিলেবাসে দিয়েছি, এবং সুন্দরভাবে শেষ হবে, সাথে কিছু রিভিশনও হবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই কঠিন সময়ের মধ্যে হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, স্বাভাবিক কথা, সবারই বোরিং লাগে ঘরের মধ্যে বদ্ধ থাকা অবস্থায়। তো এই সময়টা তোমার অন্যভাবে পার করবে। যেমন তুমি তোমার লেখাপড়া কোনো একটা গভীর ফ্যাসিনেশন নিয়ে পড়াশোনা করো, একটা জিনিস জানার প্রতি একটা আগ্রহ তৈরি করো, যে আমি শিখবো, দেখবার সময়টা পার হবে এবং ভালো লাগবে। ওকে, সবাই নিরাপদে থাকবে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবে, আব্বু আম্মুর সাথে কখনো ঝামেলা সৃষ্টি করবে না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।